সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় আজ সর্বোচ্চ শাস্তির আশা। ফেসবুকে বিয়ের প্রলোভনে সম্পর্ক ব্ল্যাকমেইল, ১০০ নারীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আটক বেলাল। দেশে নির্মাণ হচ্ছে ৫৬০ মডেল মসজিদ ও ১৮০০ আধুনিক মাদ্রাসা। সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় অপব্যাখ্যা রোধে ভূমিকা রাখার আশা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে অং সান সু চি। ইঞ্জিনকে রাখে কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় আসছে আজ। ঘটনার ১৯ বছর পর এদিন ঠিক করল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে মামলার আসামি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৩৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অভিযোগ প্রমাণ করতে পেরেছেন দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মামলায় ৫৪ আসামির মধ্যে ৪ জন মারা গেছেন, ৩৪ জন গ্রেপ্তার ও ১৬ জন পলাতক। ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক নারীকে দেখে ঢাকায় ফেরার পথে কলারোয়ায় বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। ফেসবুকে ৪০ নারীদের খুঁজে বন্ধুত্ব, নিজেকে বড় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রেম, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, এরপর পুলিশ কর্মকর্তা সেজে প্রতারক ধরার নামে আবারও প্রতারণা। এভাবে গত ৮ বছরে প্রায় ১০০ নারীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়েছে বেলাল হোসেন। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে ডিবি। রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরের এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয়ের পর সম্পর্ক, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে গোপনে ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযোগটি আমলে নিয়ে তদন্তে নামে ডিবির মতিঝিল বিভাগ। তথ্য প্রযুক্তি সহায়তায় শনাক্ত করা হয় অভিযুক্ত বেলালকে। যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর বেলাল বলছে, বরিশাল থেকে ঢাকায় এসে প্রাইভেট কার চালাতো সে। ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয়ের পর আপত্তিকর ছবি তুলে প্রতারণার ধারণা মাথায় আসে। টাকা দাও, না দেওয়ার কারণে উল্টাপাল্টা কথা বলছে। বলার পর আমি বলছি, তাহলে আমি তোমার, আমার সাথে যে তোমার ফ্রেন্ডশিপ সম্পর্ক, আমি তোমার ছেলের আর মেয়ের বলবো। গোয়েন্দারা বলছেন, গ্রেপ্তারের পর বেলালের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রায় ১০০ নারীর সঙ্গে তার আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে। এসব ছবি দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতানোর প্রমাণও মিলেছে। প্রায় শতাধিক মেয়ের সাথে সে এরকম সম্পর্ক গড়ে তুলেছে, তাদের ছবি উদ্ধার করি। তো আমার কাছে মনে হয়েছে সে এই মধ্যবয়স্ক বা তার পরের স্টেজের যে মহিলা, এদের সাথে সে সম্পর্ক গড়ায় ওঠে এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে ব্যবহার করে সে তাদের সোশ্যাল মর্যাদা হানির উদ্দেশ্য করার বলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয়। ছবি দেখিয়ে প্রতারণার পর পুলিশ সেজে সহযোগিতার হাত বাড়াতো বেলাল। বিশ্বাস অর্জনের জন্য নিজেই ফোন করে বলতো পুলিশকে কেন জানানো হলো, দিত হুমকি। এরপর আবারও প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত। পুলিশ বলছে, বেলালের প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। এমন প্রতারণা থেকে বাঁচতে ফেসবুকে সম্পর্ক করার আগে সতর্ক হতে বলেছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে নির্মাণ হচ্ছে ৫৬০টি মডেল মসজিদ, ব্যয় হবে ৮,৭২২ কোটি টাকা। এবছরে অন্তত ১৭০টি মসজিদ উদ্বোধন হবে বলছেন প্রকল্প পরিচালক। সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় অপব্যাখ্যা রোধে এসব
মডেল মসজিদ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। এছাড়া ৬,৩৪৭ কোটি টাকা ব্যয়ে সারা দেশে নির্মাণ হচ্ছে আধুনিক সুবিধা সম্পন্ন ১৮০০ মাদ্রাসা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার পরেই সামনে আসে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গি বানানোর বিষয়টি। জরুরি হয়ে পড়ে মানুষের কাছে ধর্মের সঠিক ব্যাখ্যা পৌঁছানো। ২০১৪ সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঘোষণা দেয় সব জেলা ও উপজেলায় মসজিদ নির্মাণের। সব প্রক্রিয়া শেষে ২০১৭ সালে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ। এরই মধ্যে নির্মাণ কাজ শেষের পথে রংপুর ও সিরাজগঞ্জের মডেল মসজিদের। ইসলাম ধর্ম সম্পর্কে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য যে দরকার, লাইব্রেরি সহ এটা নিয়ে গবেষণা সজাগতা আমি যদি বলি চিন্তা করার জন্য, সেই সুযোগটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। মানুষ যখন ধর্মটাকে জানতে পারবে তখনই কিন্তু আর এই জঙ্গিবাদ বা আমরা নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়, যে ঘটনাগুলো এখন সমাজে আমরা দেখছি, সেগুলো অনেক কমে যাবে। মসজিদগুলোতে থাকবে নারী ও পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা। ৪০% জায়গার উপরে জেলা পর্যায়ে ৪ তলা এবং উপজেলায় ৩ তলা মসজিদ নির্মাণ হচ্ছে। এবছরই অন্তত ১৭০ মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখান থেকে দেখা যাবে যে আগামীতে যে জনগোষ্ঠী তৈরি হবে তারা টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। পদ্মা সেতু যেমন নিজস্ব অর্থায়নে হচ্ছে, এটাই নিজস্ব অর্থায়নে, এবং পদ্মা সেতু বলতে গেলে পদ্মা সেতুর পরে দ্বিতীয় এটা একটা বৃহত্তর প্রকল্প। শুধু নামাজ আদায়ই নয়, এসব মডেল মসজিদে থাকবে ইসলামী লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মরদেহ গোসল, ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ ১৪ ধরনের সুবিধা। শুধু মসজিদে উনি ইবাদত বন্দেগী করা নয়, এখানে উনি ইসলামিক কালচার যেটা আছে সেটাকেও এখান থেকে আমরা সমাজে ছড়াই দিতে পারবো। জঙ্গিবাদ জন্ম না হয় সেই কারণে এই মসজিদগুলি আমাদের একটা বিশাল ভূমিকা রাখবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত করতে প্রতিটি সংসদীয় আসনে ৩টি করে সারা দেশে মোট ১,৮০০ মাদ্রাসাও নির্মাণ করছে সরকার। এতে ব্যয় হবে ৬,৩৪৭ কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাদের কারণে প্রকল্পের ব্যয় ও সময় বাড়ে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একনেক সভায় যোগ দিয়ে এক ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক হলে এবং প্রকল্প এলাকায় না থাকলে আইনগত ব্যবস্থাও নিতে বলেছেন সরকার প্রধান। অর্থবছর শুরুতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি থাকে না, তাই শেষ দিকে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এতে কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না। এছাড়া নানা অজুহাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় ও খরচ বাড়ানো হয়। মঙ্গলবার একনেক সভায় পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়। যাদের কারণে প্রকল্প বাস্তবায়নে এই অবস্থা তৈরি হয় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অর্ডার দিয়েছেন তিনি সংশ্লিষ্ট সকলকে, ওই সকল ব্যক্তিকে চিহ্নিত করুন কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্প ডিজাইনটা ইনকারেক্ট হলো, আমাদের সময় অর্থ দুটোর অপচয় হলো, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন। সভায় ৪,৩৪৭ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান বাড়াতে ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে সরাসরি তত্ত্বাবধান করা হয়। এর জন্য বেজা কর্তৃপক্ষ তার কাছে রিপোর্ট করে তারা প্রকল্প নিয়ে এসছেন। এটা লাইভ হলো জানুয়ারি ২১ মানে এই মাস থেকে বা গত মাস থেকে ২৫ সাল পর্যন্ত ডিসেম্বরে। সভায় ৪০,০০০ দক্ষ চালক তৈরি করতে ১০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে বড় ঠিকাদারদের পাশাপাশি ছোট ঠিকাদাররাও যেন কাজ পান সে বিষয়ে নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মত, কোন ব্যক্তির দায়কে সরকার প্রধানের সঙ্গে যুক্ত করা সাংবাদিকতার নীতিকে প্রশ্নবিদ্ধ করে। বুধবার সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আল জাজিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার করছে। লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার চালায় এ ঘটনায় তাদের যোগসাজশ আছে। একটি আন্তর্জাতিক এবং স্বনামধন্য গণমাধ্যম এ ধরনের এক পেশে এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে আমরা বিস্মিত। এতে বাংলাদেশের মানুষ গণমাধ্যমটির উপর আশাহত হয়েছে। আমরা এই এক পেশে বানোয়াট এবং অসত্য প্রতিবেদনের
তীব্র নিন্দা জানাচ্ছি। এটা স্পষ্টত একটা অপপ্রচার। আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একই দিনে রাজধানীর পুলিশ প্লাজায় নৌ পুলিশের নতুন কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটি হলুদ সাংবাদিকতা। এটা মানে ইয়েলো সাংবাদিকতা। যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। তা আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে। বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতেই এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক কর্মকর্তারা। তাদের অভিযোগ, কলেজের তহবিল পুরোপুরি শূন্য। বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। অনিয়মের বিষয়ে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। হাবিবুল্লাহ বাহার কলেজের গণিত বিভাগের প্রধান সঞ্জয় সাহা 20 বছর ধরে এই কলেজে আছেন। গত 10 মাস ধরে বেতন পাচ্ছেন না, তার উপর অধ্যক্ষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তো অর্থ দিতে পারলো না, সম্মানও যদি না রাখতে পারে, তবে এই প্রিন্সিপালকে আমরা কিভাবে, আমরা প্রিন্সিপাল থাকলে আমাদের যে সম্মান থাকে সেই সম্মানটা কোথায় যায়? শিক্ষকরা হিসেব দিলেন, এই কলেজের বার্ষিক আয় কমপক্ষে 29 কোটি টাকা, ব্যয় 16 কোটি। সে অনুযায়ী কলেজের ফান্ড সংকট হওয়ার কথা না। কিন্তু করোনার কারণে মার্চে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর শিক্ষকদেরও বেতন দেয়া হয়নি। দেখানো হয়েছে তহবিলে কোনো টাকাই নেই, এমনকি শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডও ফাঁকা। শিক্ষকদের অভিযোগ, নানা অজুহাতে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ ও তার সিন্ডিকেট। বেনামে কত ভাউচার, একই নামে একই লেখা একই মোবাইল নাম্বারে মনে করেন শত শত ভাউচার, শত শত লক্ষ লক্ষ কোটি টাকার ভাউচার সাবমিট করা যাবে আপনাকে। তবে অধ্যক্ষ জানান, পুরো বেতন না দিতে পারলেও আংশিক দেয়া হচ্ছে। অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি জানান, এগুলো ষড়যন্ত্র। এই টিচাররাই সবাই জানে যে আমি প্রিন্সিপাল, একটি টাকা পরিশোধ করে মানুষ না, একটি পয়সা না, তাদের যেগুলো বলেছে এগুলি মিথ্যা বানোয়াট। এরই মধ্যে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। নিশ্চয়ই তদন্ত করে কেন এই আর্থিক অনিয়ম বা যদি হয়ে থাকে সেটি তারা বের করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। সেগুলি তাদের যে ম্যানুয়াল আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে, সরকার বা মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারবে। কলেজটিতে শিক্ষক আছেন 150 জন, শিক্ষার্থী 10,000। এরকম অনিয়মের কারণে অনেক কলেজেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন, কলেজগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও তৎপর হতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছর পার হলেও অগ্রগতি নেই রিজার্ভ চুরির টাকা উদ্ধারে। এ পর্যন্ত ফেরত পাওয়া গেছে চুরি যাওয়া অর্থের মাত্র 18%। তবে বাংলাদেশ ব্যাংক বলছে মামলা এখনো চলমান রয়েছে, তাই রিজার্ভের টাকা ফেরত পেতে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ফেরত আসে 1 কোটি 50 লাখ ডলার। রিজার্ভের অর্থ চুরির পর কেটে গেছে 5 বছর, কিন্তু এখনও চুরি হওয়া অর্থের 561 কোটি টাকা ফেরত আসেনি। শনাক্ত করা যায়নি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের। মাঝামাঝি দিকে মামলাটা আবার স্টেট কোর্টে করেছি এবং সেখানে আনুষঙ্গিক মামলার রিভিউ এবং ওই যে আসামিদের যে সমন জারি, এই কাজগুলো সমন জারি হয়ে গেছে আর রিভিউটা এখনো চলছে। এখন হয়তো খুব তাড়াতাড়ি হিয়ারিং শুরু হবে। তবে অর্থ ফেরত পেতে এখনো আশা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এখনো মামলা চলছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। জনগণের টাকা, এই টাকা শেষ পর্যন্ত তো আদায়ের চেষ্টা করে যেতে হবে এবং আমাদের পক্ষে আমাদের লয়াররা যা এখনো বলে যে টাকা আদায় করা সম্ভব। গত 12 জানুয়ারি রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে হাজিরের নির্দেশ দেয় দেশটির আদালত। এদিকে রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 46 বারের মতো সময় নিয়েছে সিআইডি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডির সুফল পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রযুক্তি ব্যবহারের শুরুতেই ভ্যাট আদায় বেড়েছে প্রায় 25%। এদিকে ইএফডির ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম লটারি। এতে ভ্যাটদাতারা পাবেন প্রায় 12 লাখ টাকার 101টি পুরস্কার। রাজধানীর কারওয়ান বাজারের এই রেস্টুরেন্টে ভ্যাটের নতুন মেশিন, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি দিয়েছে এনবিআর। রেস্টুরেন্ট কর্মকর্তারা জানান, এখন প্রতিটি বিল নতুন পদ্ধতিতে দিচ্ছেন তারা। অনেক ভোক্তা ভ্যাট দিতে গড়িমসি করলেও ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ব্যাট তো দিতে হবে, ব্যাট দিয়ে খাতে আছে, তারপর কিছু কিছু মাঝে মাঝে ছাড় দিতে হয় আর কি। ব্যাটের স্লিপ নেওয়া যায়, কিন্তু ব্যাট রাখা যায় না। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট জানিয়েছে, বিভিন্ন মার্কেটে 390 প্রতিষ্ঠানে 432টি ইএফডি বসানো হয়েছে। ডিসেম্বরে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় হয় প্রায় 4.5 কোটি টাকা। জানুয়ারিতে আদায় বেড়ে হয়েছে প্রায় 6 কোটি টাকা। জনগণ যখন বুঝতে পারবেন যে তার প্রদানকৃত ভ্যাটটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে, এখানে বিক্রেতার ইচ্ছা বা মর্জি বা ভ্যাট কর্মকর্তার কোনো ধরনের ইচ্ছা বা মর্জি মাফিকের উপরে এই ভ্যাটটি জমা প্রদান করার কোনো অংশবিশেষও নির্ধারিত হচ্ছে না, তখন কিন্তু ক্রেতারা স্বেচ্ছা এবং সানন্দে ভ্যাট প্রদানে আরো ব্যাপকভাবে এগিয়ে আসবে। বসুন্ধরা সিটির শতাধিক দোকানেও ইএফডি মেশিন বসানো হয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, নতুন এই মেশিনের মাধ্যমে বিল পরিশোধ করছেন ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ, একই পণ্যের সব দোকানে এখনো ইএফডি দেয়া হয়নি। এতে অনেক ক্রেতাই ভ্যাট ফাঁকি দিতে সেসব দোকানে যাচ্ছেন। এমনিতেই গোল্ডের দাম বেশি, প্রত্যেকটা পণ্যের দাম বেশি, তারপর আবার ভ্যাট নিচ্ছে, আমরা তখন উপরে খাইতেও যায় না। ভ্যাট আদায় বাড়াতে এতদিন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর ব্যবহার করা হতো। বিক্রেতারা একদিকে যেমন মেশিন ব্যবহার করতেন না, আবার তথ্যও গোপন করতেন। এসব কারণে নতুন প্রযুক্তি চালু করা হয়। এই মেশিন এনবিআর এর সার্ভারে যুক্ত থাকায় তথ্য গোপন করতে পারবেন না ব্যবসায়ীরা। আবার ক্রেতা যাতে ভ্যাটের চালান নেন, সেজন্য লটারির মাধ্যমে পুরস্কার দিচ্ছে এনবিআর। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 5টি 25,000 টাকা করে প্রতিটি, আর চতুর্থ পুরস্কার 94টি, প্রতিটি 10,000 টাকা করে, এই মোট 101টি পুরস্কার। এরই মধ্যে প্রায় 1,500 প্রতিষ্ঠানে নতুন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 25 ধরনের সেবা প্রতিষ্ঠানে অন্তত 1 লাখ ইএফডি বসানোর লক্ষ্য এনবিআর এর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 এপ্রিল বিজিএমইএ নির্বাচন। এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি প্যানেল। প্রত্যেকেরই চ্যালেঞ্জ করোনার ধাক্কা সামলে নেওয়া। পোশাক খাতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার লক্ষ্য নেতাদের। কেউ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন কয়েকটি আইনের পরিবর্তন করে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার। করোনায় বিপর্যস্ত জনজীবন, স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। সবচেয়ে বেশি বিপাকে পড়েন তৈরি পোশাক ব্যবসায়ীরা। একের পর এক বাতিল হয় রপ্তানি আদেশ। পরিস্থিতি সামাল দিতে প্রণোদনা দেয় বাংলাদেশ সরকার। করোনা ক্ষতি কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছে বিজিএমইএ নির্বাচনে অংশ নিতে যাওয়া 3 প্যানেল, সম্মিলিত পরিষদ, ফোরাম ও স্বাধীনতা পরিষদ। বর্তমানে বিজিএমইএর নেতৃত্বে আছে ফোরাম। অসমাপ্ত কাজ শেষ করতে আরেক মেয়াদে সদস্যদের সমর্থন চায় এই প্যানেল। আমাদের প্যানেলের চিন্তাধারাটা কি, যে আমরা কন্টিনিউয়াসলি আমরা ট্রেডকে কিভাবে করে আপনার সুবিধা দিতে পারবো, এটাই নিয়ে আমাদের কন্টিনিউয়াস ওয়ার্কিং। তো আসলে এটার উপর বেস করে আমাদের মেম্বারদের কাছে আমাদের চাওয়া যে আমরা ভালো কাজ করেছি, আমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হোক, আরো 2 বছর সুযোগ দেওয়া হোক। এছাড়া স্বাধীনতা পরিষদের প্যানেল প্রধান পোশাক কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। পোশাক খাতে ধস ঠেকাতে সর্বনিম্ন দাম নির্ধারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আর নতুন কোনো না বুঝে কোনো উদ্যোক্তা না আসে বা কেউ না মরে যায়, ওই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা জানি আমাদের কাছে কি করতে হবে। কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, কিছু লয়ের অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ মানদাতা আমলের সব ল দিয়ে কিন্তু এখন চলতেছে। ওগুলো যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এই ধস আর নামবে না মহামারীর মতো। বর্তমানে বিজিএমইএর সদস্য 4,000-এর বেশি। 23 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4 এপ্রিল সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন 35 পরিচালক। তারাই সভাপতি ও 7 সহসভাপতি নির্বাচিত করবেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত গুদামে পড়ে আছে 60 বছরের পুরনো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিকের কারণে হাসপাতালের নিরাপত্তার ঝুঁকি বাড়লেও তা অপসারণে এখনও তেমন উদ্যোগ নেই।
বিভিন্ন দপ্তরের সমন্বয়ে হাসপাতাল কর্তৃপক্ষে একটি কমিটি গঠন হলেও কার্যক্রম রয়েছে চিঠি চালাচালির পর্যায়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা হয়েছে বেশ কয়েক বছর ধরে। সম্প্রতি ভবনের তালাবদ্ধ গুদাম খুলে পাওয়া যায় বিভিন্ন ধরনের 1186টি বোতল, 39টি ইনজেকশন এবং 3030টি ইনজেকশনের অ্যাম্পল। বেশ কিছু পাত্রে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ পাওয়ায় টনক নড়েছে কর্তৃপক্ষের। বিপজ্জনক রাসায়নিক যেগুলোকে রাখা হয়েছে বিশেষ এক ধরনের কন্টেনারের মধ্যে, যাতে কোনো রকম ঝাঁকুনি না লাগে। তাই ভূমিকম্প হলে যদি ঝাঁকুনি লাগে তাহলে ওটা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি আছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব পদার্থ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যথাযথ নিয়ম মেনে যত দ্রুত সম্ভব এসব ধ্বংসের পরামর্শ তাদের। তেজস্ক্রিয় সার্ভে দিয়ে সেটা সার্ভে করে তা কি এলিমেন্ট আছে, তার ডোজ কতটুকু আছে সেটা নির্ণয় করতে হবে। যদি তেজস্ক্রিয় কিছু থেকে থাকে তাহলে সেটার জন্য IAEA গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে সেগুলো ডিসপোজ করতে হবে। এসব রাসায়নিক অপসারণে পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক ও পরিবেশ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও পুরো প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। যারা ল্যাব টেকনিশিয়ান আছে ওনাদেরকে নিয়ে একটি তালিকা গঠন করি এবং তালিকা অনুযায়ী আমরা যে তালিকাটি পাই ওই তালিকাটা পরিবেশ অধিদপ্তরে অলরেডি পাঠিয়েছি। পরিবেশ অধিদপ্তর তাদের নিজস্ব যে শিডিউল আছে ওই অনুযায়ী এই কেমিক্যালগুলো ডিসপোজ করবে। দেশে এ ধরনের রাসায়নিক ধ্বংসের সক্ষমতা আছে সিলেটের একটি সিমেন্ট কারখানায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে থাকা কিছু রাসায়নিক সেখানে নিয়ে ধ্বংস করা হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজও উত্তরাঞ্চলে মৃদু ও মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 8 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10 ডিগ্রি ও রংপুরে তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় শীত বেড়েই চলেছে। এতে নিম্ন আয়ের ও কর্মজীবী মানুষ পড়েছে দুর্ভোগে। শীত পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন দেখছেন এবং সেক্ষেত্রে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার হার কেমন আছে এবং সার্বিক শীতের যে অবস্থান সেটার ব্যাপারে আপনি আমাদেরকে জানাবেন এবং আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিচ্ছেন আর কতদিন এই অবস্থা থাকতে পারে? দেখুন, আগামী 2-3 দিন আরও আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী 2-3 দিন আরও এই অবস্থায় থাকবে, অর্থাৎ মাঝারি মৃদু শৈত্যপ্রবাহ উত্তর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এটি কিন্তু আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমি সকালেই রংপুর আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে আগামী 2-3 দিন আরও মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ উত্তর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে। তবে এ কারণে কিন্তু যে কুয়াশা এটি কিন্তু আসলে কমে যাবে, আর বাতাসের আর্দ্রতার কারণে কিন্তু ঠান্ডা যেটি এটি আসলে ঠান্ডার প্রকোপটা বেড়ে যাবে, এটি আসলে বলা হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, এই ঠান্ডার কারণে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ যেসব জেলার উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এটি ভর্তি রয়েছে প্রায় 4 থেকে 450, অর্থাৎ শিশু সহ বৃদ্ধ তারা ভর্তি রয়েছেন। এটি আসলে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আমি মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর নিয়েছি যে গত 1 মাসে এ পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় 22 জন রোগী মারা গেছে। এটি আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, এই শীতের সময় কিন্তু আগুন পোড়ায় থেকে দগ্ধ হয়ে আমরা যেটা জানতে পেরেছি যে এ পর্যন্ত 7 জন গত 2 মাসে কিন্তু মারা গেছে। এখনও 22 জন রোগী তারা দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। এটি আসলে যখনই শীতে নেমে আসে, শীতের যে প্রকোপ বেড়ে যায় ওই সময়ে কিন্তু মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ তারা খড়কুটো জ্বালিয়ে আগুন পোয়াতে গিয়ে তাদের এই দুর্ঘটনা ঘটেই চলছে। তবে এখন একটু ঠান্ডার যে প্রকোপ এটি আস্তে আস্তে কমে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি একটু আসলে কমে উঠছে। আর একটা বিষয় জানিয়ে রেখেছে, আগামী যে 2-3 দিন আরও মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ থাকবে, তারপরে কিন্তু আরও সামনে তাতে আগামী সপ্তাহের মধ্যে আরেকটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, এটি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এই আবহাওয়ার অর্থাৎ এই ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে যে নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষ যারা দুর্ভোগে আছে তাদের একটু হলেও দুর্ভোগ লাঘবে চলে আসছে। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করছেন বিভিন্ন সংগঠনের লোকজন এবং সরকারিভাবে এরা আসলে বিভিন্ন জেলাতে তারা বন্টন করছেন। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, রংপুরের যে 8 জেলা রয়েছে 8 জেলাতে প্রতিটি জেলাতে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে কোনো জেলাতে 30,000, কোনো জেলাতে 50,000, কোনো জেলাতে 60,000 পর্যন্ত কম্বল বিতরণ করেছে সরকারের পক্ষ থেকে। এই পর্যন্ত প্রায়
প্রায় 8টি জেলায় আমরা যেটা জানতে পেরেছি প্রায় 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে, অর্থাৎ যারা গরিব এবং নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের আসলে দিন আনে দিন খেতে হয়, এই সব লোককে তালিকা করে তাদেরকে এই সব টাকা পরিবর্তন করা দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে রংপুরে যে ঠান্ডার অর্থাৎ শীতের যে প্রকোপ এটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর শীতের যে অর্থাৎ কুয়াশা যে আর্দ্রতা এটি কিন্তু আসলে কমে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি জানাতে রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম। রাজধানীর হাতিরঝিল বখাটে মুক্ত করার অভিযানে নেমেছে পুলিশ। দর্শনার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে বুধবার ৪৫ জনকে আটক করা হয়েছে। ৮ দিনে মোট আটক ৩৮৮ জন, মামলা হয়েছে ৩টি, আর অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে ২৬৯ জনকে। পুলিশের দাবি কাউকে হয়রানির উদ্দেশ্যে এ অভিযান নয়। একটু পরই হাতিরঝিলে অভিযান। এক মুহূর্তে ঠিকঠাক বুঝে নিচ্ছেন পুলিশ সদস্যরা। ঝিলকে বখাটেমুক্ত করতে দুই পাশ থেকে চলে অভিযান। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ল দুই যুবক। তাদের আচরণ এবং কথাই মিলল অসংলগ্নতা। পুলিশের তল্লাশিতে বেরিয়ে এলো আপত্তিকর জিনিসও। আমি আসলে মিরপুর যাচ্ছিলাম একটা বার্থডে পার্টিতে, তো ওই গিফট ছিল ওই জিনিসগুলো। হ্যাঁ, তা আমি ওখানে যাচ্ছিলাম, আমার বাসা নাটোলা চেয়ারম্যানগুলি সামনেই। আমি তেজগাঁও যাচ্ছি, ওই ফ্রেন্ড ওর সাথে, ও আমার সাথে বললো যে ও দেখা করতে যাবে গার্লফ্রেন্ডের সাথে, চল। হাতিরঝিলে অসামাজিক কাজেরও প্রমাণ পেয়েছে পুলিশ। তবে অনেকের অভিযোগ অযথাই হয়রানি করছে আইন শৃঙ্খলা বাহিনী। হুটহাট করে আসে আমাকে, আমি এখানে বসে আছি মোবাইলে কথা বলতেছি, আমাকে আসে প্রশ্ন করা হচ্ছে, এটা উত্তেজিত হওয়ারই কথা। আচরণ ছিল আপত্তিকরজনক অবস্থা। এখন হাতিরঝিলের এলাকাতে এসব আপত্তিকর জিনিস আমরা বরদাস্ত কোনোভাবে করব না। আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব। পুলিশ বলছে হাতিরঝিলে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চলবে আরও কিছুদিন। ইপটিজিং করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, গায়ে পড়ে ঝগড়া করে, এই সমস্ত পরিস্থিতি থেকে হাতিরঝিলবাসী বা হাতিরঝিলের বেড়াতে আসা লোকজনদের রক্ষা করার জন্য আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। এটা কন্টিনিউয়াস থাকবে যতদিন পর্যন্ত হাতিরঝিলের পরিবেশ সম্পূর্ণরূপে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশের সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। হাতিরঝিলের মতো বিনোদন কেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে বখাটেদের উৎপাতে। তাদের দমাতে গিয়ে দর্শনার্থীরা যেন হয়রানি না হয়, সেদিকে সতর্ক থাকার তাগিদ নগরবাসীর। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুকনো মৌসুমে ভূগর্ভের পানির স্তর নেমে যাওয়ায় ফরিদপুরে বোরো ধান আবাদ করে লোকসানে কৃষক। বছরের পর বছর আর্থিক ক্ষতি হওয়ায় এই অঞ্চলে কমেছে বোরো চাষ। এছাড়া কৃষি উপকরণের দাম বাড়ায় অন্য ফসল চাষে ঝুঁকছেন চাষিরা। বোরো ধানের চাষাবাদ সেচ নির্ভর, কিন্তু ফরিদপুরে শীতকালে পানির স্তর নেমে যাওয়ায় মিলছে না সেচের পানি। তাই এই বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক কৃষক। কয়েক বছর আগে সেচ মেশিন দিয়ে 1 ঘন্টায় যে পরিমাণ পানি তোলা যেত, এখন 3 ঘন্টায়ও তা পাচ্ছেন না চাষিরা। এছাড়া শ্রমিক খরচ, কীটনাশক এবং সারের দাম বেশি হয় উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক। অন্যদিকে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতি বছরই ফরিদপুর অঞ্চলে এই ধানের চাষাবাদ কমছে। পানির যে লেয়ারটা, আগে 5 লিটার যে তেলে আমরা পানি দিতে পারতাম অনেক 2-3 বিঘা প্রতিদিনকে, আর এখন 10 লিটার তেলে সেই পানিটা আমরা পাচ্ছি না। অন্য ফসলের দিকে আমরা যাচ্ছি, কারণ যাচ্ছি কেন, আমাদের যেদিকে ফায়দা ওই দিকেই আমরা যাব, যেদিকে লাভ আমাদের ওই দিকেই আমরা যাব। এখন চাষ করি হচ্ছে এক বিঘা, এই কারণেই যে আবাদ করে তো আমরা পরিপূর্ণ মূল্য পাই না, এখন খাওয়ার জন্য যা লাগে সেইটুকুই করি। কৃষি বিভাগ বলছে জেলায় বোরো ধানের আবাদ কমলেও বেড়েছে অন্য ফসলের চাষ। এতে আর্থিক লোকসান কাটিয়ে উঠতে পারবেন কৃষক। জমির পরিমাণ কমলেও আমরা কৃষি বিভাগ থেকে আমাদের কৃষক ভাইদেরকে হাইব্রিড সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের চাষ এবং সেই জাতের ফলন যাতে বেশি হয়, এই জন্য আমরা বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। ফরিদপুরে 2020-21 সালে 23,000 হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে চাষ হয়েছে মাত্র 7,400 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জ, ঝিনাইদহ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে 3 চাকার অবৈধ যানবাহন। প্রশাসনের নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না এসব যানবাহনের চলাচল। এতে যানজটের পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপের কথা বলা হলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে চলছে 3 চাকার যানবাহন। এসব যানের জন্য থাকা আলাদা লেন দখল করে আছে ট্রাক আর মেরামতের দোকান। তাই বাধ্য হয়েই সড়কে চলতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। এতে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় দেখা দিচ্ছে যানজট। ট্রাকের কারণে মানে যানজটের কারণে আমরা আসতে পারি না ওই রাস্তাতে। ওই সাইডে ট্রাক আছে, ট্রাকের জন্য সেই সাইডে আসতে হয়, কাটা যেতে হয়। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা প্রতিনিয়ত ডিডি করতেছি এবং এই ডিডির ফাঁকে এগুলো আমরা সরিয়ে দিচ্ছি এবং জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি। এখন থেকে এটা আর হবে না এবং ভবিষ্যতে তার না হয় সেজন্য আমরা তৎপর আছি। মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশা। শিবালয় উপজেলার বরঙ্গাইল থেকে ঘিওর, দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর আঞ্চলিক মহাসড়কে 8 শতাধিক সিএনজি অটোরিকশা চলছে। অর্ধেকের বেশি যানবাহনে নেই রেজিস্ট্রেশন, নেই চালকদের লাইসেন্সও। এতে দুর্ঘটনায় প্রায়ই হচ্ছে প্রাণহানি। রুটে লাগে না বেশিরভাগই, তারপরেও চালাইতেছি, সবাই চালাই যেভাবে ওইভাবে চালাইতেছি। সিএনজিগুলোর যারা চালায় তারা ম্যাচুইড না, আনম্যাচুইড, তাদের লাইসেন্স নাই। অবশ্য পুলিশ বলছে এখন থেকে আর অবৈধ কোনো সিএনজি চলতে দেয়া হবে না। এখন থেকে অবৈধ কোনো যানবাহন এই রোডে চলতে পারবে না। এখানে কোনো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এই রাস্তায় চলাচল করতে দেয়া হবে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক এই রাস্তায় গাড়ি চালাতে পারবে না। ঝিনাইদহে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে তৈরি 3 হুইলার প্রথম দিকে গ্রামের রাস্তায় চললেও এখন অবাধে চলছে মহাসড়কে। বাজার থেকে লোহালক্কর ও শ্যালো ইঞ্জিন দিয়ে বানানো হচ্ছে ট্রাক। নাম দেয়া হয়েছে নাটা হাম্বার। কিস্তির টাকা অনেক এনজিও থেকে নিয়ে আমরা এই গাড়িগুলা কিনি। গাড়ি মেলা ঝামেলা ঝামেলা আসে, এই গরিব মানুষ মিলে এই গাড়িগুলো চালাই বেড়ায়। পুলিশের অভিযানে মাঝে মাঝে এই যান চলাচল বন্ধ হলেও পুরোপুরি সরানো সম্ভব হয়নি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বছরই কোভ্যাক্স থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1.25 কোটি ডোজ করোনার টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার বিভিন্ন দেশে টিকা বন্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। তাতে দেখা যায় জুনের শেষ নাগাদ বাংলাদেশ 1,27,92,000 ডোজ টিকা পেতে যাচ্ছে। এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন প্রকল্প। করোনা প্রতিরোধে যেসব টিকা তৈরি হয়েছে তার মধ্যে তুলনামূলকভাবে অক্সফোর্ডের টিকায় বাংলাদেশের সংরক্ষণ সহজ। এদিকে এরই মধ্যে দেশে এসেছে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 70 লাখ ডোজ টিকা। এই টিকার 50 লাখই বাংলাদেশের কিনে নেয় এবং বাকি 20 লাখ এসেছে ভারতের উপহার হিসাবে। গেল 27 জানুয়ারি দেশে করোনা টিকাদান শুরু হয়। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করার পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আহ্বান জানান তিনি। গুতেরেস বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনের ফল মেনে না নিয়ে অভ্যুত্থান একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশ পরিচালনার পন্থা হতে পারে না। মিয়ানমার পুনর্নির্মাণের সাংবিধানিক আদেশের পাশাপাশি এই ইস্যুতে নিরাপত্তা পরিষদের সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেছেন জাতিসংঘ প্রধান। সেনা অভ্যুত্থানের ঘটনায় বুধবার নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া, ফলে যৌথ বিবৃতিতে দিতে পারেনি জাতিসংঘ। মিয়ানমার নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আমদানি রপ্তানি আইন লঙ্ঘন ও অবৈধভাবে ওয়াকি টকি রাখার সহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রাখা হবে রিমান্ডে। এদিকে সেনা অভ্যুত্থানের ঘটনায় নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এতে যৌথ বিবৃতি দিতে পারেনি জাতিসংঘ। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুদিনের মাথায় স্টেট কাউন্সিল অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে পুলিশ। সুচির বিরুদ্ধে রপ্তানি আইন ভঙ্গের অভিযোগ আনা সহ তার নেপিদোর বাসা থেকে কয়েকটি ওয়াকিটকিও উদ্ধার করেছে পুলিশ। তাকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনায় গণজমায়েত নিষিদ্ধের আদেশ লঙ্ঘনের অভিযোগ এনেছে পুলিশ। তাকেও 2 সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে। সুচিকে কোথায় রাখা হয়েছে তা নিয়ে সামরিক সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে তাকে নেপিদোর নিজ বাড়িতে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে নতুন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান মিন অং লাইং।
এর আগে সূচি সরকারের উৎখাত ও জরুরি অবস্থা নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন তিনি। মিয়ানমারে সেনা শাসন অপরিহার্য ছিল এবং আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। এদিকে দ্বিতীয় দিনের মতো থালাবাসন বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে ইয়াঙ্গুনের বাসিন্দারা। সেনা শাসনের প্রতিবাদে 30 শহরের 80 হাসপাতালে কাজ বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা। বিক্ষোভ হয়েছে থাইল্যান্ড ও জাপানে। মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং সূচিসহ শীর্ষ নেতাদের আটকের ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিন্দা প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। এর মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি দেশ দুটির সমর্থনের ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 13,500 প্রাণহানি, নতুন শনাক্ত 4,63,000-এর বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 22,75,000 ছাড়ালো। মোট আক্রান্ত 10,48,00,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন 7,65,00,000-এর বেশি মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে 3,500 প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে, মারা গেছে 1,322 জন। নতুন শনাক্ত হয়েছেন 19,000 মানুষ। এছাড়াও ব্রাজিলে 1200 প্রাণহানি এবং 53,000 মানুষ নতুন করে ভাইরাসে শনাক্ত হয়েছে। চিলিতে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। এশিয়ার প্রথম দেশ হিসেবে মডার্নার করোনা টিকাকে সবুজ সংকেত দিল সিঙ্গাপুর। বুধবার দেশটির হেলথ সায়েন্স অথরিটি এ অনুমোদন দেয়। এতে বলা হয় 18 বছরের উপরে যে কেউ মডার্নার টিকা নিতে পারবে। 28 দিনের ব্যবধানে নিতে হবে এই টিকার 2 ডোজ। এদিকে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সব ঠিক থাকলে মার্চে মডার্না টিকার প্রথম চালান দেশে পৌঁছাবে। এর আগে গত ডিসেম্বরে ফাইজার বায়োএনটেকের টিকা অনুমোদন দেয় সিঙ্গাপুর। এবার যোগ হচ্ছে মডার্না টিকা। আর এই টিকা সংরক্ষণ ও সরবরাহ ফাইজারের চেয়ে সহজ। সেপ্টেম্বর নাগাদ সবাইকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। মডার্নার টিকা করোনা প্রতিরোধে 94% কার্যকর বলে প্রমাণিত। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে দুদল সমান অবস্থানে। দিন শেষে উইন্ডিজের সংগ্রহ, বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 242 রান। টস জিতে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং নিয়েও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 9 রানে কেমা রোচের শিকার হন তামিম। সাদমানকে সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেননি শান্ত। 25 করে রান আউটে কাটা পড়েন এ বাঁহাতি ব্যাটসম্যান। মমিনুলও সেট হয়ে আউট হন 26 রানে। তবে এক প্রান্ত আগে 50 তুলে নেন সাদমান, সাদা পোশাকে যা দ্বিতীয়। এবার 59 রানে সাদমান দুর্ভাগ্যের শিকার। আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। এরপরও মুশফিকও ইনিংস বড় করতে ব্যর্থ। দিনের শেষ ভাগে সাকিব লিটন জুটি আর বিপদ বাড়াতে দেননি। সাকিব 39 আর লিটন অপরাজিত 34 রানে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন আক্ষেপে শেষ হলো বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল মুশফিকরা। সাদমান 50 করলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আর রিভিউ না নেওয়ার আক্ষেপ সঙ্গী হয়েছে। তারপরও শেষ সেশনে সাকিব লিটনের স্বস্তি টাইগারদের। দিন শেষে বোর্ডে 5 উইকেটে 242 রান। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রতিশ্রুতি সব মুলতবি রেখে সাগরিকায় আবারও স্পিনিং উইকেটের পসরা। স্কোয়াডে থাকা 4 স্পিনারের সবাই একাদশে, আর 5 পেসার থেকে নিতে হয় বলে নেয়া মুস্তাফিজকে। মহা গুরুত্বপূর্ণ টসও স্বাগতিকদের পক্ষে। তারপরও সহজ উইকেটে তামিমের ব্যর্থতা। রোচের ব্রেকথ্রু সত্ত্বেও নবম ওভারেই বোলিং অ্যাটাকে রাকিম কর্নওয়াল প্রায় নতুন বলে তার দীর্ঘ টার্ন বার্তা দিয়ে দিল ম্যাচের ভবিষ্যৎ সম্পর্কে। ব্যাটিং স্বর্গে আক্ষরিক অর্থে এরপর আত্মাহুতি নাজমুল শান্তর। আরও দৃষ্টিকটু টেস্টে এমন রান আউট। দারুণ শুরুর পর সফট ডিসমিসালে যেন দিনের নিয়ন্ত্রণটাই অতিথিদের হাতে তুলে দিলেন মুমিনুল। অনুতাপে প্রতিজ্ঞা দৃঢ় হয়েছে সাদমানের। অভিষেকের প্রায় 26 মাস পর ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তারপরে তার এলবিডব্লিউ দুর্ভাগ্য। দৃশ্যটা অন্যরকম হতো অন্য প্রান্তে মুশফিক যদি শুধু দর্শকের ভূমিকা পালন না করতেন। টেস্ট অভিষেকে আম্পায়ার সৈকতের ভুল সিদ্ধান্তের বলি সাদমান। অন্য স্পিনার ওয়ারিকানেও ভুগেছে টাইগাররা। দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড আবার নিজের করে নেয়ার পর সাকিবকে সাথে নিয়ে মুশফিকের 59 রানের জুটি।
তিনিও সেট হয়ে আউটের দোষে দুষ্ট। এ যাত্রার রান 38। নিভু নিভু আলোতে এর পরের প্রতিরোধ সাকিব আল হাসানের। সাগরিকা শেষ বেলায় মুগ্ধতা ছড়িয়েছেন লিটন। সাকিব অপরাজিত 39 রানে আর লিটন 34-এ। নিউ নর্মালের নতুন মোড়কে পুরনো ভুলেই ঘুরপাক খেলো টাইগাররা। স্ট্রাইক রোটেশন, রানিং বিটুইন দ্য উইকেটে ঘাটতি চোখে পড়ার মতো। ঠিকঠাক কাজ করেনি অনেকের রিফ্লেক্স। সবচেয়ে বড় আক্ষেপ ইনিংস বড় করতে না পারার। 3 সেশনে পিছিয়ে থাকা সত্ত্বেও আশাবাদী স্বাগতিকেরা। দিন শেষে অপরাজিত থাকা ব্যাটসম্যানের নামটা যে সাকিব আল হাসান। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। কোপা দেল রেতে 8 গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতে সেমিফাইনালে বার্সেলোনা। শেষ 8-এর লড়াইয়ে গ্রানাডার মাঠে বার্সার জয় 5-3 গোলে। এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ডি মারিয়া এমবাপে নৈপুণ্যে নিমেজকে 3-0 গোলে হারালো পিএসজি। গ্রানাডার মাঠে শুরু থেকে এলোমেলো বার্সেলোনা। কেনেদিও ও রবের্তোর গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে গ্রানাডা। হারতে বসা ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বার্সা। গ্রিজম্যান ও জর্ডি আলবার গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কমতি ছিল না নাটকীয়তার। গ্রিজম্যান বার্সাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ফেদে ভিকো। পরে ডি ইয়ং আলাবার গোলে জয়োৎসবে মাতে সফরকারীরা। ইপিএলে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে 2-0 গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে সিটিজেনরা। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে 1-0 গোলে হেরে অঘটনের শিকার লিভারপুল। বার্নিল মাঠে শুরু থেকে আধিপত্য ম্যান সিটির। ম্যাচের বয়স 3 মিনিট না হতেই জেসুসের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। বল দখল ও আক্রমণে চাপ বাড়ায় গার্দিওয়ালার দল। বিরতিতে যাওয়ার আগে গুন্দোয়ানের ক্রসকে জালে লক্ষ্য দেন রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে বদলায়নি স্কোর লাইন। টানা 9 জয়ে 2-এ থাকা ম্যান ইউনাইটেডের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে গেল ম্যান সিটি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির আশা। ফেসবুকে বিয়ের প্রলোভনের সম্পর্ক ব্ল্যাকমেইল, 100 নারীকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আটক বেলাল। দেশে নির্মাণ হচ্ছে 560 মডেল মসজিদ ও 1800 আধুনিক মাদ্রাসা। সন্ত্রাস জঙ্গিবাদ ধর্মীয় অপব্যাখ্যা রোধে ভূমিকা রাখার আশা। মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জাতিসংঘ মহাসচিবের। 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে অং সান সুচি। স্টিক, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে।